সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে, মন্তব্য জামাত সেক্রেটারির। একমত না হওয়া বিষয় বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ, মন্তব্য বিএনপি মহাসচিবের। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্ভোগ কাটাতে নিয়ে 6 গ্রামের বাসিন্দাদের। পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব অনেকে। রাঙামাটিতে ম্যালেরিয়ার প্রকোপ, বছরের প্রথম 5 মাসে আক্রান্ত 676 জন। সচেতনতা বাড়ানোর তাগিদ, অর্থ সংকটে বন্ধ কক্সবাজারের উখিয়া বিশেষায়িত হাসপাতাল। এবং জটিলতা কাটিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে জুলাইয়ে চালু হচ্ছে কার্গো সেবা। প্রথম পর্যায়ে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনায় আগ্রহ। উজবেকিস্তান হয়ে যাবে ইউরোপগামী পণ্য। বাংলার সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়া নির্বাচন নিরপেক্ষ করতে সরকারকে সহযোগিতা দিতে জামাত প্রস্তুত আছে বলেও জানান তিনি। এদিকে বরিশালেও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ লোক বসানোর দাবি জানান নেতারা। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। লোয়ার হাউস, আপার হাউস দুই জায়গাতেই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, মানে সারা দেশে নির্বাচন হবে। যে দল যত পার্সেন্ট ভোট পায়, ভোটের ভিত্তিতে আপার হাউসে উচ্চকক্ষে সদস্য নির্ধারণ করা হয়। একমত না হওয়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সংসদ উদ্যোগী হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মনে করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। রাজধানীতে আলাদা আয়োজনে একথা বলেন নেতারা। লন্ডন বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন অনেকটাই কেটে গেছে। এখন তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসিকে তাগাদা দিতে সরকারের প্রতি আহ্বান নেতাদের। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা দেশের টাকা লুট করে পাচার করেছে, তা প্রমাণ হয়েছে গত বছরে সুইস ব্যাংকে বিপুল অঙ্কের টাকা জমার ঘটনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে। লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা দেখছেন বলেও জানান মির্জা ফখরুল। এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানান তিনি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তারা নিবন্ধনের জন্য জবাব দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা আশা করি যে তারা এই তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরিণতি পরাজয়, তাই জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচন জরুরি। কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন। জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে। জুলাই শহীদদের দলীয়করণ না করে সবাইকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান বিএনপির নেতা সভাপতি আহমেদ সালেহীন। সময় সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়ার, যাতে জনগণ তাদের পছন্দমতো সরকার গঠন করতে পারে, মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে, তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। টেকসই নতুন বাঁধ নির্মাণের জন্য ৭,৩৪০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় নেমে গেছে নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। ৬ শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকে। একের পর এক জিওব্যাগে ভরা হচ্ছে বালু, ফেলা হবে বাঁধের ভাঙা স্থানে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামতে চলছে এমন কর্মযজ্ঞ। উজান, ঢল আর টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয় ৬টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। শনিবার পানি নেমে যাওয়ায় বাঁধ মেরামতে কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কাজের তদারকি করছে সেনাবাহিনীর কনস্ট্রাকশন টিম। পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী পাড়ের ১২২ কিলোমিটার টেকসই বাঁধের জন্য ৭,৩৪০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। ভাঙন কবলিত স্থানটিতে আমরা জিও ব্যাগ, জিও টিউব এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে এরা দ্রুত বন্ধ করার জন্য চেষ্টা করব এবং আমাদের কাজ চলমান আছে। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় নেমে গেছে নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। ৬ শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকেই। নদী যদি মনে করেন খনন না করে তাহলে ভবিষ্যতে আরো মানে এদিক দিয়ে বানলো আরেক দিক দিয়ে পড়বে। বারবার করে যায়, কোনো মেরামত করে না, হালকা ভাবে করে যায়, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। এক কুমো জল আসিল, জলগুলো কষ্ট মশে কাছে কষ্ট মশে এখন গড় ডুবিয়ে ব্যবস্থা করি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে ৬টি গ্রামের বিভিন্ন বাড়িঘর তলিয়ে যায়। ফুলগাজী বাজারে পানি ওঠায় দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। হবিগঞ্জে কালনী ও কুশিয়ারার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ৫টি গ্রামের শতাধিক বাড়ি। সব হারিয়ে অসহায় দিন কাটছে পরিবারের। গত কয়েকদিন ধরে হাওর বেষ্টিত আজমিরিগঞ্জের পিরোজপুর, সলরি, বদলপুর, মণিপুর, বাহাদুরপুর সহ কয়েকটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়েছে মসজিদ সহ কয়েক শতাধিক পরিবারের ঘরবাড়ি। এছাড়া নবীগঞ্জ অংশ বেশ কয়েকটি সড়ক ভেঙে গেছে। এ অবস্থায় শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাড়ির পানি উঠে যা চাষ হয় না করে ধরে যে বেরিবারটা প্রতি বছর আমরা এই নদ দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এখানে ডাম্পিং করে আমাদের প্লেসিং করার জন্য যে স্লোপ তৈরি করা লাগে, এই স্লোপ তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় পরিমাণ জায়গা দিতে হবে। তো যদি জায়গা দেওয়া হয় তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে এখানে খুব সুন্দর একটা কাজ করতে পারবো। রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। রাজস্থলী, বাঘাইছড়ি, বড়কল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রান্তিক পর্যায়ে সচেতনতা ও সহায়তা কার্যক্রম বাড়ানোর তাগিদ এলাকাবাসীর। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হেফাজত সবুজে পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সারা দেশে বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলায় ডেঙ্গু বাড়লেও পার্বত্য জেলা রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। সীমান্তবর্তী উপজেলা রাজস্থলী, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়িতে আক্রান্তের সংখ্যা বেশি। তাদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর কেউ কেউ ভর্তি হয়েছে সদর জেনারেল হাসপাতালে। দিনের বেলায় তো মশা হয়তো কামড় জানে না, বর্ষাকালে বেশি মানুষ মশা বাইর হয়, হয়তো মশা কামড়ের ফলে ম্যালেরিয়া হয়। এলাকাবাসী বলছেন, সরকারের ঘোষিত ২০৩০ সালের মধ্যে দেশ ম্যালেরিয়া মুক্ত করতে হলে প্রান্তিক পর্যায়ে বাড়াতে হবে সচেতনতা ও সহায়তা কার্যক্রম। স্বাস্থ্য বা কমপ্লেক্স বা যে কোনো একটা ক্লিনিক এই সুব্যবস্থা করলে ওখানকার হয়তো আমাদের ম্যালেরিয়া থেকে কিছু
কমে আসতে পারে। ম্যালেরিয়া প্রবণ যে 4টা উপজেলা রাঙামাটিতে আছে সেগুলোর প্রান্তিক লেভেলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো সেখানে ক্যাম্পেইন প্রোগ্রাম আরো জোরালো করা উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে 2020 সালের আগে শুধু বর্ষা মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও এখন সারা বছরে মানুষ আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যালেরিয়া এই সময়টাতে একটু বেশি বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়। মাঠ পর্যায়ে যেখানে ব্লাড সাইড করার সুযোগ আছে সেখানে আরডিটির পাশাপাশি ব্লাড সাইডও করছে। অর্থাৎ আমরা পুরো বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে এই কার্যক্রমটা এখন পরিচালিত করছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত রাঙামাটিতে 676 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। সময় সংবাদ, রাঙামাটি। বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও 63 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2251 জনে। ডেঙ্গুর হটস্পট বরগুনাতে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 13 জন, আমতলী উপজেলায় 2 জন, বেতাগী উপজেলায় 1 জন, বামনা উপজেলায় 11 জন, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় 7 জন চিকিৎসাধীন আছেন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 51 জন, তালতলী উপজেলায় 4 জন, পাথরঘাটা উপজেলায় 193 জন, বামনা উপজেলায় 5 জন, বেতাগী এবং আমতলী উপজেলায় 1 জন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 21 জন। এদের মধ্যে গতকাল সন্ধ্যায় আব্দুর রব নামের একজন গতকাল সন্ধ্যায় মারা গেছেন। অর্থ সংকটে বন্ধ হয়ে গেল কক্সবাজারের উখিয়া বিশেষায়িত হাসপাতাল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উখিয়া ও টেকনাফের স্থানীয় এবং 33টি ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। এরই মধ্যে প্রতিষ্ঠানটি সরকারের সংশ্লিষ্ট দফতরে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে 5 লাখের মতো স্থানীয় বাসিন্দা। তার সঙ্গে যুক্ত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া 13 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক। কিন্তু তাদের চিকিৎসা সেবায় আধুনিক ব্যবস্থা না থাকায় ছুটতে হতো কক্সবাজার জেলা সদর হাসপাতাল বা চট্টগ্রামে। এই সমস্যার সমাধানে 2022 সালের জুলাই মাসে চালু হয় উখিয়ার বিশেষায়িত হাসপাতাল। কিন্তু অর্থ সংকটের কারণে গত 14 মে থেকে বন্ধ হয়ে গেছে বিশেষায়িত হাসপাতালটি। নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ আধুনিক চিকিৎসার সরঞ্জাম। শুধু চুরি ঠেকাতে দায়িত্ব পালন করছে কয়েকজন নিরাপত্তা রক্ষী। এটা ছিল মা ও শিশুদের জন্য বিশেষ করে এই হাসপাতালটা খুব কার্যকরী। যদি আমরা চিকিৎসা পাইতাম তাহলে আমাদের জন্য একটু বেটার হতো। রোগীরা এসে ফিরে যাচ্ছে, রোগীরা আসলে আমরা বলি হসপিটাল বন্ধ হয়ে গেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে বিশেষায়িত হাসপাতালটি ফের চালু করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাতিসংঘ আমাদেরকে বলে দিয়েছে এটা সম্ভব না, অলরেডি এটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি অন্য কোনো আইএনজিও বা এনজিও বা বাংলাদেশের কোনো সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা এখানে এটা নিতে পারে কিনা। জাপানের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয় ইউএনএইচসিআর এর মাধ্যমে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম। চাঁদপুরে পাইকারি বাজারে অভিন্ন দর নির্ধারণের উদ্যোগ। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল সাগর। মাছ ধরতে পারছেন না কক্সবাজারের জেলেরা। সব জটিলতা কাটিয়ে অবশেষে জুলাই থেকে গার্মেন্টস পণ্য পরিবহনে সরাসরি কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। প্রথম পর্যায়ে একটি বিদেশি প্রতিষ্ঠান সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। ইউরোপগামী পণ্যগুলো উজবেকিস্তান এবং অন্য রুটের পণ্য যাবে চীন হয়ে। শাখাউত টিপুর ক্যামেরায় কবলদের রিপোর্ট। ভারত আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরপরই বিকল্প পথ খুঁজতে শুরু হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে কার্গো পণ্য পাঠানোর তোড়জোড়। এই প্রক্রিয়ায় মুখোমুখি হতে হচ্ছে নানা চ্যালেঞ্জের। RA3 যে সিকিউরিটি ফ্যাসিলিটিসগুলো রাখা দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটাই আমাদের কাজটা চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরাই কার্গো সার্ভিস চালু করতে নানা পক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। এর মধ্যে সপ্তাহে 2টি কার্গো বিমান পরিচালনার মাধ্যমে বাংলাদেশি কার্গো পরিবহনে রাজি হয় চট্টগ্রাম ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডে সবচেয়ে বড় বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। উজবেকিস্তানে নিবে, ওখান থেকে বাই রোডে তারা ইউরোপ নিবে, আর
চায়নার কোনো জায়গায় তারা নিয়ে যাবে এইসব ছোট ছোট মাদা বা মাদার সাইজের বিমানে। চট্টগ্রাম নগরীতে দুটি বিশাল ইপিজেডের পাশাপাশি 250-র বেশি গার্মেন্টস কারখানা থাকলেও জরুরি এয়ার শিপমেন্টের ক্ষেত্রে রাজধানী ঢাকায় ছিল ভরসা। শাহ আমানত বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু হওয়াকে বিশেষ মাইলফলক হিসেবে দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতারা। যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবজি ও ফল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য 2005 সাল থেকে এয়ার এমিরেটস এবং ইত্তেহাদ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো ফ্লাইট পরিচালনা করে আসলো। করোনা লকডাউনের সময় 2021 সালে তা বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতির সংকটকালে জিয়া পরিবার ঝুঁকি নিয়ে বারবার এদেশের হাল ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যেভাবে তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, যেমনিভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র বাংলাদেশের ভোটের অধিকারের জন্য পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনিভাবে তার উত্তরাধিকার বাংলাদেশের আগামী দিনের যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই প্রতিকূল অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে আলোচনা করে বাংলাদেশের মানুষের এই সংকট মোকাবেলা করেছে। জুলাই গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। বিকেলে বিপ্লব উদ্যানের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় জুলাই গণ অভ্যুত্থানের নানা সংগঠন সহ আহতদের পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের প্রতি সংহতি জানান তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন এই সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু গণহত্যার বিচার নিয়ে তেমন উদ্যোগ নেই। শহীদের স্বীকৃতি নিয়েও নানা তালবাহানা। দ্রুত বিচার কাজ শুরুর দাবি জানান তারা। নির্বাচনের আগে বিচার কাজ সম্পন্ন না হলে আবারও জুলাইয়ের শক্তি মাঠে নামার হুমকি দেয় জুলাই গণ অভ্যুত্থান শক্তিগুলো। পরীক্ষা শুরুর আগে নওগাঁয় থানার লকার ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11:30টার দিকে ধামইরহাট উপজেলা চত্বরে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলায় আইন শৃঙ্খলা অবনতি সহ পুলিশের দায়িত্বহীনতা বেড়েছে। থানা চত্বর থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। এ ঘটনায় ধামইরহাট থানার ওসিকে দায়ী করে তার বিচারের দাবি জানান বক্তারা। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ 2 কিশোরীকে উদ্ধার সহ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ 2 কিশোরীকে উদ্ধার সহ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন সহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গত 12 জুন রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে 4 কিশোরী নিখোঁজ হয়। এর মধ্যে 2 জন উদ্ধার হলেও 9 দিন ধরে নিখোঁজ রয়েছে 2 কিশোরী। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হচ্ছে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। 15 মিনিটের মধ্যেই মিলবে উপকূলের আবহাওয়ার তথ্য। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় ভূমিকা রাখার আশা। ইলিশের ভরা মৌসুম হলেও চাঁদপুরের পাইকারি বাজারে কমেছে সরবরাহ, দামও চড়া, এতে ক্ষুব্ধ ক্রেতা। এ অবস্থায় যেসব জেলায় পাইকারি দরে ইলিশ বিক্রি হয় সেখানে একই দাম নির্ধারণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ সিদ্ধান্তে খুশি নন ব্যবসায়ীরা। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। ভরা মৌসুমে চাঁদপুরের বিভিন্ন নদীতে ইলিশে দেখা নেই। মাছের আশায় নদীতে জাল ফেলেও অনেক জেলেকে ফিরতে হচ্ছে খালি হাতে। মাছ কি পাই নাই, মাছ নাই, মাছ হই নাই গাঙ্গ, মাছ বসা পাই না, অনেক খুব কষ্টে আছে আর কি। কোনোদিন তেলের টিয়া আইয়ে, কোনোদিন তেলের টিয়া
উপকূলীয় কয়েকটি জেলা থেকে চাঁদপুরের পাইকারি বড় স্টেশন বাজারে ইলিশ আসছে, তবে সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশচুম্বী। এতে ক্ষুব্ধ ক্রেতা। ঢাকা থেকে আসছি, ভাবছি যে এখানে মাছের দাম কম হবে, যেই দাম মাছ এই জায়গায় কেনার মতো না। দামটা তো বেশি চাচ্ছে, আমাদেরকে বাইরের দেখে চাচ্ছে বেশি। আমরা মাছ পাই কম জেলেরা, এই জন্য দাম একটু বেশি। এদিকে ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে যেসব জেলায় ইলিশের পাইকারি কেনাবেচা হয় সেই সব জেলায় একই দাম নির্ধারণ করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন। তবে এ নিয়ে খুশি নন ব্যবসায়ীরা। এটা সম্ভব না, দাম কিভাবে নির্ধারণ করব, কারণ এটা কাঁচা মাল, পচনশীল। আজকে মাছের বাজারে ধরেন এক জায়গায় একটা মাছ উঠাইলাম, এটার দাম হবে 50,000, এখন প্রশাসন নির্ধারণ করে দিল 30,000। এই পার্টি আজকে যাবে আর তো চাঁদপুরে আসবে না। এটা করতে হলে সারা বাংলাদেশে একসাথে করতে হবে। মিনিস্ট্রি যদি এটা একটা উদ্যোগ নেয়, ইলিশের একটা দর দাম যদি তারা একটা লিমিট করে দেয়, আমাদের ক্রেতারা উপকৃত হবে এবং আমরা স্বল্প মূল্যে ইলিশ পাবো। সেই জন্যই আমরা এই জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছি। বর্তমানে চাঁদপুরের পাইকারি বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2,000 টাকা থেকে 3,000 টাকায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, ইলিশ ধরতে নামতে পারছেন না জেলেরা। এতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও হিসেবের খাতা খুলতে পারেননি তারা। এতে মাছ শূন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি বেকার সময় পার করছেন মৎস্য শ্রমিকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া, উত্তাল সাগর, জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। বাঁকখালী নদীতে নোঙর করা বড় বড় ট্রলার, এসব ট্রলার 300 কিলোমিটার সাগর পাড়ি দিয়ে আহরণ করতে যায় ইলিশ। কিন্তু বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছেন না জেলেরা। উপায় না পেয়ে অনেক জেলে অবস্থান করছে নোঙর করা ট্রলারে, আবার অনেকে বসে অলস সময় পার করছেন। এখন মাছ ধরা যায় না, ওয়েদার খারাপ। জেলেদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর্থিকভাবে, পারিবারিকভাবে, ওদের থাকা খাওয়ার খুব কষ্ট। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে মৎস্য ব্যবসায়ী কিংবা শ্রমিকদের হাক ডাকে মুখর থাকলেও এখন মাছশূন্য পল্টনে ব্যবসায়ীরাও পার করছেন বেকার সময়। মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, ইলিশ সহ সামুদ্রিক মাছ না থাকায় রাজস্ব আদায় হচ্ছে না। অবরোধ খুলে গেছে কিন্তু কোনো মাছ নাই, সাগর বুট যেতে পারতেছে না, কোনো বোট আশানুরূপ মাছ পাচ্ছে না। আর অনেক বোট এখানে অবস্থান করছে, এই বোটগুলো যায় নাই সাগরে, এই কারণে মাছ খুবই কম। ইলিশ তো না বললেই, ইলিশ একেবারে পাচ্ছেই না। গেল 10 দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সরবরাহ হয়েছে 6 মেট্রিক টন ইলিশ ও 86 মেট্রিক টন অন্যান্য সামুদ্রিক মাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরে একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা সহ 12 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়েছে ডাকাতেরা। ভোরে শ্রীপুরের টেপিরবাড়ি বাজার এলাকায় চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে 10 থেকে 12 জনের ডাকাত দল হামলা চালায়। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 1.5 লাখ টাকা এবং 12 ভরি স্বর্ণালংকার লুটে পালিয়ে যায় তারা। পরে 999-এর কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পাবনায় 3টি সিএনজি অটোরিকশা আগুনে পুড়ে গেছে। ফিটনেস না থাকায় শুক্রবার যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া সিএনজি অটোরিকশাগুলো পুলিশ লাইনের স্টাফ মেসের মাঠে রাখা হয়। আজ সকালে হঠাৎ 3টি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ও আরও 2টি আংশিক পুড়ে যায়। অটোরিকশা চালকদের দাবি, সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় গাড়ি চালিয়ে তারা পুলিশ লাইনে রেখে গেছেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অত্যন্ত নতুন একটা অর্গানাইজেশন। ওনাদের একার পক্ষে সারা দেশকে সচেতন করা খুব কঠিন হবে, কাজেই সার্বিক সহযোগিতা সবার লাগবে। এইরকম কার্যক্রমকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, পানিতে তলিয়ে যায় বসতবাড়ি ও শিল্প কারখানা। নাজুক ড্রেনেজ ব্যবস্থায় ভোগান্তিতে কুমিল্লা বিসিক শিল্পনগরী, খাদ্যগুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকার বাসিন্দারা। তবে শিগগিরই ড্রেন ও খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্টদের। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
সড়কে জলজট, প্লাবিত আশপাশের এলাকাও। কুমিল্লা শহরের বেসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকার সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থা। সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট, এমনকি পানি ঢুকে পড়ে বেসিক নগরীর কারখানার ভেতরেও। স্থানীয়রা জানান, ওই এলাকাগুলো নিচু হওয়ায় বৃষ্টি হলেই নগরীর পশ্চিমাঞ্চলের পানি চলে আসে। অথচ সরু ড্রেন, পার্শ্ববর্তী মূল ড্রেন দখল হওয়া ও রেল লাইনের পাশের খাল ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হয় খুব ধীর গতিতে। এ কারণে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। প্রিভিয়াস খুব ডেভেলপ ছিল, অনেক শিল্প কারখানা গড়েছিল। দেখেন আজকে এই পানির জন্য, জলাবদ্ধতার জন্য এখানে কোনো এখন পর্যন্ত নতুন করে কোনো শিল্প ডেভেলপ হচ্ছে না। রাস্তা নিচু হওয়ার কারণে পশ্চিম অঞ্চলের যা পানি আসে এখানে জমে যায়, আর ড্রেন চিপার কারণে আরও পানিগুলার যেতে পারতেছে না। ড্রেনের যদি সংস্কারটা যদি করা হয় তাহলে জলাবদ্ধতা থাকতো না। বৃষ্টি ছাড়াও রাস্তাঘাটে পানি থাকে, পেট্রোতে পানি থাকে। সংশ্লিষ্টরা বলছেন, ড্রেন ও খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলো দিয়ে পানি অপসারিত হবে সেই জায়গার মূল ড্রেনের কাজটি এখনো সম্পন্ন হয় নাই। সরকার বড় আমরা একটা চিঠি দিব যাতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে আউটফল, যেটা বিশেষ করে আমাদের এই উপজেলা পর্যায়ে যেগুলো আছে, যাতে প্রকল্প নেওয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীর বেসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকায় 4.25 কিলোমিটার সড়কের পাশে 2.5 কিলোমিটার ড্রেন রয়েছে। আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে খাল রয়েছে 3 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, কুমিল্লা। 70 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। উপকূলীয় অঞ্চলের তথ্য মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে এই স্টেশন। ফলে দ্রুত ও নির্ভরযোগ্য আবহাওয়া পূর্বাভাস দেওয়া সহজ হবে। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনাতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির কারিগরি সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্প। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, সমুদ্র বিজ্ঞান, ম্যারিন সায়েন্স, ফিশারিজ এবং বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এই স্টেশনের বিশেষ সুবিধা পাবে। কোস্টের যে কাজগুলা, যেমন সেটা ইরোশন হতে পারে, অ্যাক্রেশন হতে পারে, এই ধরনের যে মডেলিংগুলো আমরা করি আর কি, সেই ধরনের ডাটাগুলাও ইজিলি অ্যাক্সেস করা যাবে। দেখা যায় হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ধরনের ওয়েবসাইট থেকে আমরা কিনতে হয়, তো এটার ক্ষেত্রে এখন স্যাটেলাইট এই গ্রাউন্ড স্টেশনের ক্ষেত্রে যেটা হবে, আমরা প্রাইমারি ডেটাগুলো হচ্ছে ইজিলি পেয়ে যাব। প্রকল্প সংশ্লিষ্টদের মতে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি সহ গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হবে। সাইক্লোন পূর্বাভাস, উপকূলীয় বন্যা মডেলিং, জলবায়ু পর্যবেক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনায় আসবে গতি। পাশাপাশি তেলগ্যাস অনুসন্ধান, শিক্ষার্থী প্রশিক্ষণ, গবেষণা, নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্টেশন। সাইক্লোন অথবা স্টর্ম সার্জেস, এই টাইপের ফোরকাস্টিং করা থেকে শুরু করে গবেষণার জায়গাটা অনেক বড় উন্মুক্ত হবে। এখানে বসে বসে আপনি কম্পিউটারে দেখতে পারবেন বঙ্গোপসাগরের অবস্থা। যে জেলে মাছ ধরছে কক্সবাজারে, সারাদিনে 5 কেজি মাছ ধরেছে, তাকে আপনি নিয়ে ওখানে বলবেন যে বাবা তুমি এদিকে আসো, 1.5 মাইল দূরে একটা জায়গা দেখা দেবেন, ওখানে 2 ঘন্টায় সেই মাছ ধরতে পারবে। এর চেয়ে একটু উপকারী জিনিস আর কি হতে পারে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এই উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 14 নম্বর লক্ষ্য বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে, মন্তব্য জামাত সেক্রেটারির। একমত না হওয়া বিষয়ে বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ, মন্তব্য বিএনপি মহাসচিবের। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্ভোগ কাটেনি 6 গ্রামের বাসিন্দাদের, পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব অনেকে। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।